নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া কোনো ভোটে কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। ইশরাক হোসেন বনাম শেখ হাসিনার তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। বিএনপি কার টাকায় রাজনীতি করে এবং হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আসিফের যে পর্যন্ত পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান হবে, কঠোর থেকে কঠোর আন্দোলন হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে আসিফ পদত্যাগ না করা পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে রিকোয়েস্ট করবো যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পুনর্গঠন ছাড়া কোনো ভোটে কাউকে অংশ নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। দলটি বলছে নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে। নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুনি মেয়ে। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বুধবার বেলা 12টায় শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকে ঘিরে আগে থেকেই কমিশন কার্যালয়ে ছিল 5 স্তরের নিরাপত্তা। তবে এনসিপি নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন। পরে তারা অবস্থান নেন গেটের বাইরে। আসিফ নজরুল ও সালে উদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জনগণ যেভাবে আগের শাসকদের ছুড়ে ফেলেছে বিএনপিকেও ছুড়ে ফেলবে। শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে হয়েছে। বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে বলেও অভিযোগ করা হয়। বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে। এদিকে ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি এনসিপির দাবিকে রাজনৈতিক উল্লেখ করে বলেন, আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়াও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে ইসি বলেও জানান তিনি। নীতিগতভাবে অনুমোদন করেছে। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে। ভারতের যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেয়। এই 7 দিন পরে করবে বা 24 ঘন্টা পরে করবে এমন না, কিন্তু তাৎক্ষণিকভাবে বন্ধ করেছে। লক্ষ লক্ষ শত শত কোটি টাকার সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা, আমাদের দেশের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চাইছে শেখ হাসিনার আমলে যেমন দাসত্বমূলক পরিস্থিতি ছিল একতরফা, শেখ হাসিনা একটা কথা বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। বলে নাই কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে এটা তার বাবার দেশ মনে করেছে। এটা তো এই দেশের জনগণের দেশ, এই দেশের মানুষের রক্ত অর্জিত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে পরে এটা কেন হবে, কেন আমাদের মানতে হবে? ভারতের যেমন প্রতিহিংসার রাজনীতি, আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি, এখনও আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি সেই ছেলেটি ইন্ডিয়ান ইসরাক। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসা বশত দেখবেন এই ব্যাকগ্রাউন্ড মধ্যে ছাত্রলীগ লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে
ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন? আরেকটা আওয়ালই বলবো, এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বিএনপির কি দেখছো? বিএনপি যখন রাজনীতি শুরু করছে, বাংলাদেশের কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে শহীদ জিয়া রহমান। কইছিলা বাবা, কথা বলার আগে একটু চিন্তা করবা। আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা, কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তে দেখো। বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে এসে আপসীন নেত্রী। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস বাড়ছে। সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল, বিশ্বাস ছিল, সেই সমর্থন, বিশ্বাস, আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে। এই জিনিসটি এই সরকারকে বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি, কিন্তু ডক্টর ইউনূস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণে কেয়ারটেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব, যদি এই সরকার ফেল করে, সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনার। সেটি এখন মামলা শেষ ধাপে আছে। সেই জন্যে সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে জনগণ, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করা। সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে একটি ভালো নির্বাচনের দিকে তিনি যাবেন। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। সংশ্লিষ্ট আইনের অধীন 19 আগস্ট 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এতদ সত্ত্বেও আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। যেমন, পলাতক ও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের উপরে আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আবার করছি, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নেই ম্যাডাম।
কারো কোনো প্রশ্ন আছে? এই এনসিপির উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে, তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন কাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে? সরকার। কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক, গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক, সে তো উপদেষ্টা, নাবালক হোক আর সাবালক হোক, সে তো উপদেষ্টা। এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো। এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদুর্ভোগ তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে। এই পরিস্থিতিটা তো সরকার এবং এই উপদেষ্টা তৈরি করলো। এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না। বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন, সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছেন 2015 সালে দুইবার, এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই শাহেদের মতো, বাটপার শাহেদের মতো আপনারা দেখেছেন না, বঙ্গভবন গণভবনে একদিনে গেছে 3-4টা পাঞ্জাবি নিয়ে, পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে। ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্পিকার, বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা, প্রোগ্রামে যাওয়া, তিনি আওয়ামী লীগের লোক, এটা প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন। কারণ এছাড়া এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার। সে সাবেক সচিবও না, বিচারপতিও না, আমলাও না, বড় কোনো রাজনৈতিক নেতাও না। তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন? আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে, উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে। তো এটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে। তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ে এরকম উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে। যেই কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে, যেহেতু একেবারেই তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক স্বার্থের বিষয়গুলো সামনে এসেছে তাদের কথাবার্তা কাজের মাধ্যমে, সেই কারণে এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন, জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো অনতিবিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে। আজকে যেই নির্বাচন কমিশন সকল দলের সাথে আলোচনা করে নেওয়া হলো, আমরা নাম দিয়েছি, আমাদের সাথে আলোচনা করা হলো, বিএনপির সাথে, জামাতের সাথে, এই ছাত্রদের সাথে, সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করে আমরা ওনাদের সাথে 2 দফায় কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের সেই ভীষণ মিশন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা কাজ করছেন অলরেডি। সেখানে এই নির্বাচনকে পেছানোর জন্য একটা ষড়যন্ত্র করছেন, এই নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করছেন। আরে ভাই, তোমাদের তো নিবন্ধন হয় না, একটা অনিবন্ধিত দল তো নির্বাচন কমিশনের হিসাব নিকাশই নাই। সেখানে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা কর্মসূচি করছে, নির্বাচন কমিশন ঘেরাও করা হুমকি দিচ্ছে, তাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে। তারা নিবন্ধিত হোক, তারপরে নির্বাচন কমিশনে যাবে, আর তারপরেও তো ছাত্র প্রতিনিধি হিসেবেও তো এই নির্বাচন কমিশন গঠনে তারা মতামত দিচ্ছে। তাহলে কীভাবে তারা তার পদত্যাগ চায়? এবং গতকালকে সেনা প্রধান স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থান শুরু থেকেই আমরা, বিশেষ করে এই 5ই আগস্ট থেকে 3 আগস্ট থেকে আমরা দেখেছি জনগণের প্রতি সেনাবাহিনীর একটা ইতিবাচক মনোভাব, এবং সেনাবাহিনী বা সামরিক বাহিনী শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সাথে ছিল বিধায়ী কিন্তু আমরা একটা সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি। আজকে কয়েকদিন পরপরই এই তথাকথিত বুদ্ধিজীবী এবং এই অতি পণ্ডিত 2-1জন ছাত্র নেতা সেনাপ্রধানকে সরাতে হবে, ওইদিকে কর্মসূচি দিতে হবে, নানান ধরনের কথাবার্তা বলে সামরিক বাহিনী তো একটা বিশৃঙ্খলা সৃষ্টিতে তারা বেশ কয়েকবার পায়তারা করেছে। এর মধ্যে দিয়ে তারা কি করতে চায় আমরা জানতে চাই। তারা কি দেশকে আর একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়? সামরিক বাহিনী তো এই গণ অভ্যুত্থানের সাথে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই সেনা প্রধানই তো সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আপনার কিভাবে সংকট নিরসন করা যায় সেই উদ্যোগ নিয়েছিলেন। তাহলে কেন এখন তাকে ভিলেন বানানো হচ্ছে? কেন তাকে বিতর্কিত করা হচ্ছে? এর কারণ সুস্পষ্ট। এই তথাকথিত ছাত্র নেতা এবং তথাকথিত 2-4 জনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য সরকারের উপর চাপ দিতে এরশাকের লোকজন, মূলত বিএনপি লোকজন, তারা যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনে ঢাকার একটা বিরাট অংশের জনজীবন রীতিমতো অচল হয়ে পড়েছে।
নগর ভবন কেন্দ্রিক যে সকল রাস্তা রয়েছে, সেটা গুলিস্তান, নগর ভবন, বঙ্গবাজার, পুরনো ঢাকার চকবাজার থেকে শুরু করে বংশাল, এই পুরো এলাকা বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে এই আন্দোলনের সময়টিতে। এবং পুরনো ঢাকা কেন্দ্রিক যে পাইকারি বাজার, সেটা যারা বিক্রেতা ক্রেতা সকলের জীবন এই গত কয়েকদিনের আন্দোলনে একেবারে যাকে বলা হয় সর্বনাশের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। এবং এইরকম বিপত্তিতে এরকম যে পাইকারি বাজারের যে প্রাণকেন্দ্র নবাবপুর, চকবাজার, বংশাল, মিডফোর্ট, এই পুরো এলাকাতে যে সকল ব্যবসা বাণিজ্য হয়, এই ব্যবসা বাণিজ্যের আনা নেওয়া উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে বলতে গেলে বন্ধ। এখানে এই এলাকাকে কেন্দ্র করে যে সকল রুটে বাস চলে, বিশেষ করে সায়দাবাদ, তারপরে গুলিস্তান, এরপরে লঞ্চে করে যারা যান সদরঘাট, মানে তাদের জীবন মানে কিভাবে এই কয়দিন অচল অবস্থার মধ্যে পড়েছে, এটা কেবলমাত্র ভুক্তভোগী যারা আছে তারা বলতে পারবেন। এরপর ধরুন ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেলের পরে পিজি হাসপাতাল, তারপর ডায়াবেটিক হাসপাতাল এবং মতিঝিলগামী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি অফিসে কর্মকর্তাবৃন্দ, তারা যে রুট দিয়ে আসেন, প্রধান যে রুট দিয়ে আসেন, সেই রুটটি হলো কারণ বাজার হয়ে, তারপর মৎস্য ভবন হয়ে, প্রেস ক্লাব হয়ে অনেকে চলে আসেন এখানে, মতিঝিলে চলে যান, তোপখানা রোডে চলে যান, বিজয়নগরে চলে যান, এই রাস্তাটা বন্ধ। আবার বিকল্প পথ হিসেবে অনেক হয়তো গুলশান, বনানী, উত্তরা বিভিন্ন এলাকা থেকে তারা রামপুরা হয়ে তারপর কাকরাইল হয়ে ঢোকেন। কিন্তু এই যে মৎস্য ভবন এবং যমুনার সামনের যে রাস্তাটি, এই রাস্তাটি বন্ধ থাকার কারণে ওই রাস্তায় এমনও ঘটনা ঘটে যে 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ির মধ্যে বসে আছে, কিন্তু এক সুতো কেউ নড়ছে না। অনেকে ফিরে যাচ্ছেন হেঁটে, অনেকে গাড়ি সেখানে রেখে যাচ্ছেন, অনেকে অফিসে যেতে পারছেন না। ফলে কি হলো, যে যার মতো করে গালাগাল করছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের লোক তারা এরশাদকে গালাগালি করছে, বিএনপিকে গালাগালি করছে। যারা বিএনপির পক্ষের লোক তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। আর যারা সাধারণ আমজনতা, তাদের বক্তব্য হলো যে এই ক্ষমতার লড়াইয়ে আমাদের কি দরকার? আমি আজকে আমার ছেলেকে নিয়ে মেডিকেলে যেতে পারছি না, স্কুলে যেতে পারছি না, কলেজে যেতে পারছি না, মানে আমার ব্যবসা করার জন্য আমি পুরনো ঢাকাতে যেতে পারছি না, মতিঝিল পাড়ায় যেতে পারছি না, আমার কে মেয়র হলো বা না হলো আমার কি আসে যায়? এইভাবে যে যার মতো করে বিরক্তি প্রকাশ করছে। এবং রাজনৈতিক দল যারা, এমনকি বিএনপির খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত, তারা অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। কর্নেল অলি দেখলাম তার একটি বক্তব্যে তিনি এরশাদকে ইঙ্গিত করে তিনি খুব যাকে বলা হয় ক্ষোভ ঝাড়ছে যে আপনি কিসের নেতা হবেন? আপনি জনগণকে এই দুর্ভোগের মধ্যে ফেলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুরো নগরবাসীকে যেভাবে জিম্মি করছেন, এটা তো কোনো নেতার লক্ষণ নয়। আপনার অধিকার আদায়ের জন্য নানা রকম বিকল্প পদ্ধতি রয়েছে, নানা রকম আন্দোলন লড়াই সংগ্রাম রয়েছে। আপনি যাদের উপর চাপ প্রয়োগ করবেন, সেই চাপের জায়গাটা আপনার ঠিকমতো হলিত হলো। আপনি যদি ওনার যে বক্তব্য, সেই বক্তব্যকে যদি আপনি ভাব সম্প্রসারণ করেন, সেটা হলো যে আপনি যদি হাইকোর্টকে ভয় দেখাতে চান, হাইকোর্টের 3টি প্রবেশদ্বার, সেই 3টি প্রবেশদ্বারে আপনি যদি বিক্ষোভ করেন ভিতরে এবং বাইরে, এটা যথেষ্ট, জনদুর্ভোগ লাগে না। আপনি যদি যমুনাকে ভয় দেখাতে চান, তাহলে যমুনার যে পয়েন্ট, সেই পয়েন্টে একটি রাস্তা ব্লক করলেই যথেষ্ট, আর দরকার নেই। মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আপনি যদি যাকে বলা হয় নগর ভবনকে জিম্মি করতে চান, তাহলে নগর ভবনের ভিতরেই 8-10 হাজার লোক নিয়ে জড়ো করা সম্ভব, রাস্তা ব্লক করার দরকার নেই। এটা হলো কর্নেল অলির কথা। কিন্তু আপনি এই যে জনগণকে সম্পৃক্ত করবেন আপনার কাজে, সেই সম্পৃক্ত না করে বরং জনগণকে বিক্ষুব্ধ করে তুলছেন, ফলে এটা আলটিমেটলি বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। সরকারি জিনিসটি খুব যাকে বলা হয় চমৎকারভাবে বুঝতে পেরেছেন, এবং বুঝতে পারার কারণে তারা যে কাজটি করছে কোর্টে, কাচারিতে এবং রাজপথে পুরো জিনিসটা ছেড়ে দিয়েছে যে যতটা এখানে কালক্ষেপণ করা যায়, সময় ক্ষেপণ করা যায়, ততটাই বিএনপির বিপক্ষে চলে যাবে। এবং এখন পুরো পরিস্থিতি যেভাবে চলে গেছে সরকারের সঙ্গে এবং যাকে বলা হয় বিএনপির সঙ্গে, তাতে বিএনপির লাভ হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না। এর কারণ হলো, ধরুন এরশাদকে শপথ পড়াতে বলল, ফাইন, এরশাদ শপথ পড়লেন, কিন্তু মন্ত্রণালয় এক সপ্তাহ পরে তাকে বরখাস্ত করলো। তখন তাকে কি করতে হবে? সেই আওয়ামী লীগ জমানার মতো আবার হাইকোর্টে আসতে হবে, মাসের পর মাস ঘুরতে হবে, এবং মানে ওইরকম তথ্যই বলছে। অর্থাৎ সরকার যদি না চায়, স্থানীয় সরকারের কোনো মেয়র দায়িত্ব পালন করতে পারবে না। বিএনপির মেয়র অধ্যাপক আব্দুল মান্নান গাজীপুরে নির্বাচিত হয়েছিলেন, তার জীবন শেষ। বুলবুল সাহেব রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছিলেন, লাইফ শেষ। তারপর কুমিল্লাতে জনাব সাক্কুর সাহেব নির্বাচিত হয়েছেন, জীবন শেষ।
সিলেটে আরিফুল হক সাহেব নির্বাচিত হয়েছিলেন। শেষের দিকে মোমেন সাহেবের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন, কিন্তু তার জীবন শেষ। তার মা মারা গেছে, তার পুরো পরিবার, এবং আপনি গিয়ে দেখেন এই লোকটাকে বুড়ো হয়ে গেছে, তার জীবন আর কোনো রাজনীতি সম্ভব নয়। স্থানীয় সরকারে সেটা মেয়র হোক, উপজেলা চেয়ারম্যান হোক, তারপর পৌরসভার মেয়র হোক, সিটি কর্পোরেশনের মেয়র হোক, এই দায়িত্বগুলো পদবিগুলো আসলে সরকারের সন্তুষ্টির উপর নির্ভর করে। ফলে এরশাদকে যদি এখানে দায়িত্ব লাভ করতে হয়, তাকে সামহাও সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে দায়িত্ব পালনের জন্য। আর জিদাজিদি করলে তার অবস্থা আসলে অতীতের মতোই হবে, এর বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর হলো যে বিএনপি যে ধাক্কাটা সরকারকে দিতে চাচ্ছে এরশাদের এই ঘটনার মাধ্যমে, এই ধাক্কাটা আসলে দরকার ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। কিন্তু এখন বিএনপি যে ধাক্কা দিচ্ছে, বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা এখন আগের মতো নেই। এবং যখন জনপ্রিয়তা না থাকে কোনো একটি রাজনৈতিক দলের, তখন সেইটা প্রেশার ক্রিয়েট করা যায় না। ফলে এখন যা কিছু হচ্ছে সিটি কর্পোরেশন নিয়ে, শুধুমাত্র দুর্ভোগ হচ্ছে, দুর্গতি হচ্ছে, এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। সরকারকে অনেক গালাগাল করছে, কিন্তু সরকার সহানুভূতি পাচ্ছে, এটা হলো বাস্তবতা। এখন সেক্ষেত্রে এই পদ পদবীর এটার আসলে এই মুহূর্তে দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কেন এই আদালতের রায়টা তড়িঘড়ি করে নেওয়া হলো, এবং কেন এখানে বিএনপি সর্বশক্তি নিয়োগ করে এখন জিদ করলো যে এরশাদকে এই পদে বসাতেই হবে, এটা আমার মাথায় ঢুকছে না। শুধু আমার মতো নয়, বিএনপির এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আপনি কি দেখেন তারা চুপচাপ কথা বলছে না, অ্যাক্ট করছে না, রিয়েক্ট করছে না। মির্জা আব্বাস কথা বলছেন না, বয়সের বাবু কথা বলছেন না, আব্দুল মঈন খান কথা বলছেন না, তারপরে শেষে যাকে বলা হয় যারা গত 15 বছর ধরে বিএনপির জন্য জীবন দিয়েছেন, মির্জা ফখরুল সাহেব সহ, তারা কেউ কথা বলছেন না। কথা বলছেন কে? এরশাদ সাহেব নিজে, আর তরুণ তুর্কি দলের যারা আছেন তারাও কথা বলছেন না, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলছেন। এবং এখানে বিএনপি যারা কিছু সহযোগী রয়েছেন তারাও কথাবার্তা বলছেন। আলটিমেটলি এটা বিএনপির মধ্যেই নানা রকম বিভক্তি রয়েছে এই আন্দোলনটা নিয়ে। ফলে এটি আগামীতে রাজনীতির জন্য একটা মরণ ফাঁদ হিসেবে দেখা দেবে। সরকার যে কারণে এটি বাধা দিতে চাচ্ছে, এর কারণ হলো সরকার এই সিটি কর্পোরেশনের এই পদগুলো নিয়ে খেলতে চাচ্ছে, স্থানীয় সরকার নিয়ে তারা খেলতে চাচ্ছে। এবং এটা যদি এরশাদ এখানে নিয়োগ লাভ করে এবং সাস্টেন করে ফেলে, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস আছেন ততক্ষণ পর্যন্ত তিনি মরে গেলে এই কাজটি করতে দেবেন না, একেবারে তিনি ফাঁসির মঞ্চে যাবেন হাসতে হাসতে। কিন্তু এরশাদকে কোনো অবস্থাতে তিনি শান্তিতে থাকতে দেবেন না। এর কারণ হলো এটা করার সঙ্গে সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন চরমোনাইকে ছেড়ে দিতে হবে, এটা করার সঙ্গে সঙ্গে রাজশাহীতে একই ঘটনা ঘটবে, উত্তর সিটি কর্পোরেশনে দাবি দেওয়ালকে এটা দিতে হবে। এবং এরা যখন দায়িত্বে বসে যাবেন, তখন সরকার যে মাস্টার প্ল্যান করছেন যে একটা স্থানীয় নির্বাচন দিয়ে তার দলীয় লোকজনের মাধ্যমে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার, সেই জিনিসটা আসলে সম্ভব হবে না। তো এখানে আসলে সরকারের জীবন মরণ সমস্যা। কিন্তু সরকারের জীবন মরণ সমস্যা হলো এই পদ পদবিটা আসলে বিএনপির জন্য জীবন মরণ সমস্যা ছিল না। এমনকি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছে না, জাতীয় নির্বাচন আগে চাচ্ছে। কিন্তু এখন পুরো পরিস্থিতি কিন্তু বিএনপির পক্ষে। ফলে স্থানীয় নির্বাচন হলো 90% সিট সেটা বিএনপির দখলই থাকবে। বিএনপিকে টেক্কা দিয়ে কোনো চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে না। শিল্পী টেলেও বিএনপি পারবে, আর যদি ভোট হয় তাও বিএনপি পারবে। এবং এত বিপুল সংখ্যক প্রার্থীদেরকে বিজয় করে আনার পর বিএনপির হাত শক্তিশালী হবে স্থানীয় সরকারে, অশক্তিশালী হবে না। আবার উল্টোও হতে পারে, কিন্তু এখানে জয়ের সম্ভাবনা 50-50। কিন্তু এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে এখানে যদি এরশাদ জয়লাভ করেন, তাহলে বিএনপি সব হারাবে, আর পরাজিতও যদি হয় তবুও বিএনপি সবকিছু হারাবে। তো এইরকম একটা মানে অচল অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে, এখানে উইন উইন সিচুয়েশন তো নেই, বরং এখানে সরকার গড়াগড়ি করে, গড়িমসি করে, কোর্ট, নির্বাচন কমিশন নানা রকম ছলচাতুরি করে, ডিলে করে এই আন্দোলনকে যতটা প্রলম্বিত করবে, রাস্তাঘাটে যত বেশি দুর্ভোগ দুর্দশা বাড়বে। এবং এটা যদি সরকার 15 দিন চালিয়ে নিতে পারে, সামনে কুরবানি ঈদ, এমনি ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই, বিশ্বাস করেন বিএনপি যে সর্বনাশ হয়ে যাবে, সেই সর্বনাশ থেকে 2-4 বছর বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। ইতিমধ্যে বিএনপির অনেক নেতা যাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে মারাত্মকভাবে, এবং লোকজন সেটা বিশ্বাস করছে। এই লোক ভারতের, এই লোক ইয়াবা ব্যবসা করছে, এই লোক বদির বিকল্প, বদির চেয়েও খারাপ। কক্সবাজারের বদির সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে এই লোক বদির চাইতেও খারাপ, এই লোক ভারতের দালাল, এরকম নানা রকম ট্যাগ চলছে, এবং এগুলো কিন্তু জনগণ খাচ্ছে, বিভিন্ন রকম খাচ্ছে। তারপরে চারিদিকে একটা দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্য হচ্ছে। এটা কিন্তু বিএনপি বিরোধী যারা শক্তি তারা যেভাবে মার্কেটিং করছে, এই দখল, এই চাঁদাবাজি, এটা ওটা মিলিয়ে পুরো সোশ্যাল মাধ্যমে এবং গণমাধ্যমে বিএনপিকে যেভাবে কালার্ট করা হয়েছে, ওটা মোকাবেলা করার মতো মানে আসলে কোনো যুক্তি বিএনপির কাছে নেই। তাদেরকে মাথা নুয়ে রাখতে হবে, এটা তো বাস্তব। যেখানে 1200 একরের চিংড়ি ঘের দখল হয়ে যাচ্ছে,
যেখানে একটা ব্যাংক দখল হয়ে যাচ্ছে, যেখানে একটা বিমা দখল হয়ে গেছে, যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগের সহায় সম্পত্তি দেখা গেল যে সেই বিএনপির স্থানীয় নেতারা দেখভাল করছে। এরকম অসংখ্য হাজার হাজার অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যা কিনা বিএনপিকে আসলে একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে ফেলে দেবে। ফলে আমরা বিএনপি যারা লোকজন রয়েছে, আমরা সরকারকে যতই দুর্বল মনে করি না কেন এবং যতই আত্মতৃপ্তিতে ভুগি না কেন, এখানে সরকার আসলে যেভাবে ডুয়েল খেলছে, আবার বিএনপিকে যারা এম্পাওয়ার করার চেষ্টা করছে, ব্যবসায়ীরা, তারপরে ভারতীয় র কিংবা ধরুন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, তারাও কিন্তু এখানে ডুয়েল খেলছে। এবং ডুয়েল খেলে এখানে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে, বারমুদা ট্রায়াঙ্গেলের মতো, ক্যান্টনমেন্ট, বিএনপি, তারপর শেষে সরকার, সচিবালয়, রাজনৈতিক শক্তি, এনসিপি এবং দেশের যে তৌহিদি জনতা বলা হয় যাদেরকে, ইসলামপন্থী। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।